দর্শকরা যেটি এখন সবচেয়ে বেশি জানতে চাইছেন যে জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো এইটি পরিষ্কার করেছে কিনা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী বা অন্য আদর্শাবলম্বী বা কোনো ধর্মাবলম্বী নয়, তাদের অবস্থান আসলে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আপনি বলছেন বা আলোচনার মাধ্যমে যেটা প্রতিষ্ঠা করা আপনি বলছেন, এটা জামাত ইসলামী ক্লিয়ার করেছে কিনা, তাদের কি হবে? অর্থাৎ দর্শকদের জন্য আমি আবারও বলি, সংখ্যালঘুদের অবস্থান সেই রাষ্ট্রে কিরকম হবে? আমার কথা হচ্ছে এইটা তুলনামূলক, যেমন ধরেন আমার যেটা পজিশন যে কিছু কিছু জায়গায় এগুলো আরো স্পষ্টভাবে বলতে হবে, কিন্তু সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে জামাত ইসলামের যেটা পজিশন এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। জামাতের আমির অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এটা বলছে যে এই দেশের টেরিটরির মধ্যে যাদের জন্ম তারা সবাই আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা হিসাবে তার যে বান্দার অধিকার, যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে যদি বলি যে রাষ্ট্রের সিটিজেন হিসাবে তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কোনোভাবেই একেবারে মিনিমাম পরিমাণ আপনার কম্প্রোমাইজ হবে না। এবং এই থিওরিটিক্যাল জায়গার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো যে জামাত এবং শিবিরকে যদি আপনি দেখেন যে তারা তাদের পার্টির বাইরের লোকদের সাথেও এক ধরনের একটা কোঅপারেশনে যাইতে চায়, যেটা আপনি সামটাইমস একটু প্রশ্ন তুলছেন যে এটা ঠিক কিনা, কিভাবে করবে, কিন্তু আমি এটার খুব পজিটিভ দৃষ্টিতে দেখি। যেমন আপনি যদি ছাত্র শিবিরের ডাকসু ইলেকশন দেখেন তাহলে দেখবেন যে সেইখানে তারা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য প্যানেল করছে, যেখানে আপনার ইসলাম ধর্মের বাইরের লোকও আসছে, আর লিবারাল চিন্তার লোকেরাও আসছে। তো এই যে জামাত এবং শিবিরের রাজনীতির একটা প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেখানে তারা কোঅপারেশনের মধ্য দিয়ে রাজনীতি করতে চায় এবং অন্য ধর্মের লোকদের ব্যাপারে তার নাগরিক অধিকার মিনিমাম কম্প্রোমাইজ হবে না, তার ব্যাপারে যে থিওরিটিক্যাল অবস্থান, এই জায়গা থেকে আমি মনে করি এই ইস্যুতে জামাতের পজিশন একেবারে ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে যে প্রশ্নটা একটু আপনাকে করতেই হচ্ছে, অমুসলিমদের জন্য আসলে শরিয়া আমি অত ভালো না বুঝলো, থিওলজি আমার একটা পছন্দের জায়গা, আগ্রহের জায়গা, আমি এটা পাঠ করি আমার মতো করে। তো অমুসলিমদের জন্য একটা কর ধার্য করা আছে যেটাকে জিজিয়া বলে সাধারণ হিসাবের মধ্যে। তো অমুসলিমদের জন্য রাষ্ট্রীয় ট্যাক্সের বাইরে কোন রকম কোন কর কি দিতে হবে বা জিজিয়া কি ইন্ট্রোডিউস করা হবে? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি যদি জিজিয়ার হিস্ট্রিতে যান, ধরেন যে মানে আগের রাষ্ট্র ব্যবস্থাতে এখনকার সময় মতো ছিল না, ওই সময় কিন্তু আলাদা করে কোনো ট্যাক্স ছিল না, কোনো নাগরিকে কোনো ট্যাক্স দিত না। যারা মুসলিম ছিল তাদের একটা থিওলজিক্যাল কমিটমেন্ট ছিল রাষ্ট্রের সাথে, যে সে রাষ্ট্রের যুদ্ধ প্রয়োজন হলে জিহাদে আসবে, আবার রাষ্ট্র হচ্ছে তারে পাল্টা আপনার প্রোটেকশন দিবে, আর সে হচ্ছে জাকাত দিত। জাকাত ওয়াজ কাইন্ড অফ আপনার ট্যাক্স মানি। নন মুসলিমদের তো জাকাত দেওয়া লাগতো না, তাহলে রাষ্ট্রের সাথে তার সামরিক চুক্তি কি, তার আলাদা করে ছিল না। এটা আমি বোঝার জন্য জাকাত কিন্তু আমি একটু শেষ, ঠিক আছে। তো এইটার অল্টারনেটিভ হিসেবে তাদের তখন জিজিয়া করছিল, যে তারা জিজিয়া একটা ট্যাক্স, যেই ট্যাক্সটাকে তারা রাষ্ট্রের সাথে দিবে এবং রাষ্ট্রের সাথে তার এই নিরাপত্তার চুক্তি হবে। আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা এই চুক্তিটা এইভাবে আলাদা আলাদা করে করি না। আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা চুক্তিটা করি যে আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন তাহলে আপনি এই চুক্তির মধ্যে একসাথে আছেন, এবং যেই ট্যাক্সটা, এই ট্যাক্সটা আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করি না। জাকাতটা রিলিজিয়াস ডিউটি হিসাবে আলাদাভাবে দিবে, কিন্তু রাষ্ট্রকে আপনি যে ইনকাম ট্যাক্স দেন সেই ট্যাক্সে তো আপনার মুসলিম নন মুসলিম সমান, তাহলে আপনি সেখানে আলাদা করে জিজিয়া এখনকার জন্য আপনি যে বলতেছেন এখানে আমার দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে যে আপনি এটা আলাদা করছেন, ভাগ করছেন, সেটা আসলে কিসের ভিত্তিতে করছেন, এক। দুই হচ্ছে জাকাত আর জিজিয়া কিন্তু কোনোভাবেই এক না। জাকাত হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদের বেশি আপনার থাকলে নির্দিষ্ট পরিমাণ সম্পদের একটা অংশ আপনাকে দিতে হবে যে জাকাত হিসেবে, আর জিজিয়া হচ্ছে আপনার জন্য মাস্ট, এবং আপনার রুলার আপনার যেটা নির্ধারণ করবে সেটাই আপনাকে দিতে হবে। সুতরাং জাকাত আর জিজিয়াকে আমি মানে ভালো খারাপের কোন জায়গা থেকে না, একটাকে আরেকটার মানে দুইটা একরকম, সেটা এটা বলা যাবে না। জি, আমি এটা একটু অ্যাড্রেস করি। দেখেন, একজন মুসলিম যখন ইসলামী রাষ্ট্রের নাগরিক হয় তখন রাষ্ট্রের সাথে তার একটা কম্প্রিহেনসিভ চুক্তি থাকে। এই চুক্তি হলো তার ধর্মের থিওলজির মধ্যে, যে আমি মুসলিম হিসেবে এই কাজে বাধ্য। যেমন ধরেন যে সেখানে যদি একটা মানে যুদ্ধ হয় তাহলে মুসলিম হচ্ছে ডিফেন্সিভ জিহাদ হলে সেখানে সে যাইতে বাধ্য, কিন্তু একজন নন মুসলিম কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য না। এই কারণে জিজিয়া করের মধ্য দিয়া তার সাথে একটা আলাদা চুক্তি হয়, এবং সে যখন হচ্ছে আপনার মানে নাগরিক হিসেবে অ্যাকসেপ্টেবল, তখন এই চুক্তির টার্মস এবং কন্ডিশনের সাথে তার নাগরিক অধিকার সেখানে ডিফাইন্ড হবে। এখন আধুনিক রাষ্ট্রে এই নাগরিক অধিকারটা কনস্টিটিউশনের মধ্যে অলরেডি ডিফাইন্ড, তার ফলে আপনার এখানে আলাদা করে যাইয়া তার জিজিয়ার মধ্যে দিয়ে এটা ডিফাইন করতে হবে না। মানে ট্যাক্সের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হইলেও
ট্যাক্সের ক্ষেত্রে বা জাকাত যে আমি যে নামে ডাকি না কেন সেই ক্ষেত্রে মুসলিম ও মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, মানে আমি 5 টাকা দিব ও 10 টাকা দিবে এটা থাকবে না, এবং এইটা যে শরিয়া কর্তৃক অনুমোদিত, এটা শরিয়া কর্তৃক অনুমোদিত। এটা কি কোনো শরিয়া বোর্ড, মানে আমি বলতে চাইতেছি হচ্ছে যে আপনি জানেন আমাদের দর্শকদের জন্য আমি বলতেছি যে মানে ধরেন স্পেসিফিক্যালি ইউসুফ আল কারদাবির এই ব্যাপারে লেখালেখি আছে, আমার বোধহয় যে মডার্ন স্কলারদের মধ্যে সবচেয়ে ভালো লেখালেখি করছেন ইউসুফ আল কারদাবি। ওনার লেখালেখি অনেকগুলো বাংলায় অনুবাদ হয়েছে, আপনি যদি ওইটা দেখেন তাহলে আপনি এটা ক্লিয়ারলি পাবেন। আর জামাতের ব্যাপারে যদি প্রশ্ন তুলেন তাহলে আপনি দেখবেন জামাতের লিটারেচার যে সমস্ত নির্বাচনী ম্যানিফেস্টো ওনারা দিচ্ছে, কোথাও কিন্তু ওনারা নন মুসলিমদের জন্য আলাদা কোনো ট্যাক্সেশন পলিসি অথবা জিজিআর কথা বলে নাই। ওকে, আমার শেষ প্রশ্ন আপনাকে বলে রাখি, কারণ এই ব্যাপারগুলো একটু এটা করে রাখা উচিত, মানে এই সিরিজের শেষ প্রশ্ন আর কি, যদি আমরা সময় পাই তাহলে আমরা আরেকটু অন্য বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে নারী শিক্ষা এবং নারীদের বিভিন্ন পেশায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কি জামাতে ইসলামীর একটা স্পষ্ট অবস্থান আছে কিনা, বা জামাত ইসলামের পাশাপাশি অন্য ইসলামী দলগুলো যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বা ইসলামী আদর্শে বাংলাদেশ রাষ্ট্র করতে চায় তাদের এটা স্পষ্ট অবস্থান আছে কিনা, নারী শিক্ষার মধ্যে সহশিক্ষা, আমি জানি যে আপনি কি কি জিনিস আছে সেগুলো আপনি জানেন ডক্টর গালিব, আমরা আপনার কাছে না ডক্টর গালিব এটা আমি আপনার কাছে শুনবো, আমি শুধু প্রশ্নটা করে রাখলাম, আমি একটু মনিয়াপার কাছ থেকে আসি। মনিয়াপা, আমি বলতে চাইতেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে, মগবাজারের মধ্যে একটা পাথর দিয়ে বিএনপিরই 2টা লোক পরস্পরকে খুন করছে, এরকম আমরা পরে শুনছি। সাম্যর খুনের কথা আমি বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে আসলে কি প্রথমে বলা হয়েছে, মানে নানা ধরনের আকতাকু কোথাও বলা হয়েছে, তো কিন্তু বিএনপি কি আসলে এই খুনগুলি এই হত্যাগুলি রাজনৈতিকভাবেই শুধু ব্যবহার করতে চায়, নাকি তারা আসলে এরকম খুন কখনো না হোক, বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী একটা অবস্থায় একটা সাম্যের দেশই প্রতিষ্ঠিত হোক সেটা চায়? আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের সময় খুব কম, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, আপনি টানা একটু। আচ্ছা, আপনি দেখেন যে সাম্যকে নিয়ে যখন আন্দোলন হলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান ভিসি সে কিন্তু অনেক দুর্ব্যবহার করলো, এবং একটা পর্যায়ে আন্দোলন কিন্তু শাহবাগে চলছিল, তখনই আজকের যিনি চিফ অ্যাডভাইজার উনি লন্ডনে গেলেন, কথা বললেন, এবং আপনি এই লন্ডনে যাওয়ার আগে আমি যদি বলি যে বিএনপি 3 জন উপদেষ্টা নিয়ে বিরাগ ভাজন হিসেবে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেটা পর্যন্ত শুনে নাই, শুধু শুনে নাই এটা বললে ভুল হবে, যেই দিন যখন বললেন সেই দিনই একজন উপদেষ্টাকে সামনে বসিয়ে তারা মিটিং করে বুঝিয়ে দিলেন খামোশ। পরবর্তীতে লন্ডনেও আমরা দেখলাম প্রেস কনফারেন্সে প্রেস সচিব উপস্থিত থাকার পরেও আমরা কিন্তু অবজেকশন যাকে নিয়ে করা হয়েছিল তাদের একজন প্রেস কনফারেন্স করলেন, এবং এই জিনিসগুলো আমরা বড় স্বার্থের জন্য বিএনপি আপনার যে কথাগুলো আপনাকে বলেছিলাম, যে সরকারকে বলেছিল, সরকার প্রধান থেকে শুরু করে, যে এগুলার বিচার হোক, চাঁদাবাজি হোক, রাহজানি হোক, দখলবাজি হোক, এগুলার বিচার হোক, বিচার তো করেই নাই, কারোরই বিচার করে নাই, এবং আইন শৃঙ্খলার অবস্থা চরম দুর্গতি সম্পন্ন। সেইখানে বিএনপির বরং কথা কোনোটাই শুনে নেয়। আর সাম্যের ব্যাপারটা যখন লন্ডন নিয়ে কথা হলো, তারপরে আস্তে আস্তে এটা স্থিমিত হলো কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের সাথে আন্তরিক ব্যবহার করে নাই, বর্তমান সরকার এই ব্যাপারে একদমই আন্তরিক না। সেই জায়গায় বিএনপি মনে করেছে যে আগামী 6-7 মাস পরে যেহেতু নির্বাচন সরকার বলেছে, সরকারের কথা রাখবে, এখন পর্যন্ত সরকার ওইভাবে কথা বলছে, সরকার যদি কথা রাখে, যদি নির্বাচনটা হয়ে যায়, তাহলে যে মানুষটা চলে গেছে তার জন্য একটা সুন্দর বিচার, সেই সুন্দর বিচারটা বিএনপি যদি পাওয়ারে আসে সেইখানে সঠিকভাবে যাতে হয়। এখন ভিসির বিহেভ বা অন্য কিছু মিলে, সবকিছু মিলে আমরা বুঝেছি যে এই বিচারটা প্রহসনে পরিণত হতে পারে, এবং মব যতগুলো হয়েছে এটাই শুধু সাময়িক না, আমি আরো 1 মাস আগে পুলিশি রিপোর্ট বলছি, 5558 জন মানুষ খুন হয়েছে 1 বছরে। তো এটা কিন্তু পুলিশের নথি থেকে বলা, তো সেই জায়গায় সমস্ত বিচার করার জন্য কিন্তু একটা টাইম ফ্রেমের দরকার। এই সরকারের কিছু বলে যে আমাদের অভিজ্ঞতা নাই, আমরা ওইভাবে পারি না, আবার ইলেকশন দেওয়ার জন্য তাদের ওই ধরনের মাথা ব্যথা নাই। সেই জায়গায় বিএনপি মনে করেছে বিএনপি ক্ষমতায় আসলেই এই বিচারটা, যেহেতু হাতে গোনা খুব বেশি দিন না, 4-5 মাসে এইটা অবশ্যই আমরা ওইভাবে। আমার সময় থাকলে আমি আপনার মানে সময় থাকলে আমি অন্য বিষয়গুলিতে আসবো, শুধু আমি পরবর্তী প্রশ্নটা করে রাখি আপনাকে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জুলাই আগস্টের ঘটনা নিয়ে, হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলি মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অনেক অজ্ঞাতনামা মানুষ আসামি হয়েছে, যেই
যেইটার সবচেয়ে বড় শিকার গত 15 বছরে বিএনপি ছিল, বিএনপির স্থানীয় নেতারা সেইটার এখন সবচেয়ে স্থানীয় নেতা কর্মী এবং আপনাদের মতো কেন্দ্রীয় নেতা কর্মীও নিশ্চয়ই এইটার সুবিধা পাচ্ছেন বা এটা জানছেন যে তারাও এরকম মামলা বাণিজ্য এখন জোরে সোরে করতেছে। আপনি যদি এই মামলা, আমি নাম দিয়ে দিব যদি আমাকে এই সুবিধা না দেন। এই প্রসঙ্গে একটু আপনার কথা শুনবো। মনে হয় আমি আপনার কাছে আসছি। আমি একটু ডক্টর মির্জা গালিব আপনার কাছে আসি যে আমি জানি যে আপনার মানে আপনি জানেন যে আমরা একটু নারী শিক্ষা নিয়ে জামাতে ইসলামীর অবস্থান বা ইসলামী দলগুলো যারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কাঠামো চায় তাদের অবস্থান একটু জানতে চাইছিলাম। সেটা বলার আগে আমাদের দর্শকদের দুই একটা মন্তব্য আপনাকে পড়ে শোনাই, যেই কারণে আমি আসলে এই ব্যাপারগুলিতে আসলেই পরিষ্কার হতে চাই। উনার নাম মাসুম স্টক, উনার নিশ্চয়ই মানে অন্য নাম আছে, উনি মাসুম স্টক। উনি বলছেন জিজিয়া কর নিয়ে খালেদ মহিউদ্দিন এর আগেও অনেককেই প্রশ্ন করেছেন, উত্তর পাওয়ার পরে উনি আটকানোর জন্য এই বিষয়টি নিয়ে আসলেন। আমি আপনাকে পরিষ্কার করতে চাই, আটকানো না, আমি এটা পরিষ্কার অবস্থান জানতে চাই। জামাতে ইসলামী যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতায় আসতে পারে বা ইসলামী দলগুলি ক্ষমতায় আসতে পারে, এটা ধরে নিয়েই আমাকে আসলে প্রশ্ন করতে হয়, আটকানোর জন্য না। আমার একটা স্পষ্ট অবস্থান আমি চাই যে এটার মধ্যে স্পষ্ট অবস্থানটা কি। আমি একটা মিনিট বলি খালেদ ভাই, আমি এই প্রশ্নকে অ্যাপ্রিশিয়েট করি। আমি মনে করি ইসলামী আমার কাছে মনে হয় যে জামাতের অন্যান্য নেতৃবৃন্দ আমার এই প্রশ্নকে এপ্রিশিয়েট করেছেন। কিন্তু আপনি খেয়াল করেন, মোহাম্মদ মিজান উনি আরেকজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই শরিয়া নিয়ে আপনার ইনিয়ে বিনিয়ে কথা আমার ভালো লাগে না। সো মানে মানে আমি এই প্রসঙ্গগুলি কেন আমি পরিষ্কার হইতে চাইতেছি, কারণ আমার মতো নিশ্চয়ই আরো অনেকেই আছেন যারা শরিয়া নিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই জানতে চান, কারণ আমাদের জানতে চাওয়ার অধিকার আছে। আমি একইভাবে বিএনপির রাজনৈতিক অবস্থানও জানতে চাই, গণতন্ত্রের ব্যাপারটাও জানতে চাই, আওয়ামী লীগ আমলেও আমি আওয়ামী লীগের ব্যাপারটাও জানতে চাইছি, জানতে চাওয়াই আমার হচ্ছে কাজের মধ্যে পড়ে। তো নারী শিক্ষাটা আসলে কিভাবে হবে? কেউ কেউ এক্সট্রিম জায়গা থেকে এটা বলেন যে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, নারীরা একসাথে শিক্ষাই নিতে পারবে না। জামায়াতে ইসলামের অবস্থানটা আসলে কি শিক্ষার জায়গা থেকে? ছোট আমি আগে প্রশ্ন করি যে ইসলামী রাজনীতি কিভাবে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্যে কাজ করবে, এটা খুবই কমপ্লিকেটেড একটা কোশ্চেন, এবং যেই কারণে এই রাজনৈতিক যে পজিশন এগুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হইতে হবে। খোলামেলা আলাপ আলোচনা না হলে তো জনগণ জানবে না যে একটা ইসলামী রাজনৈতিক দল কি করতে চায়, এবং জনগণ যদি না জানে তাহলে তো সে যথেষ্ট আস্থার সাথে ভোট দিতে পারবে না। আবার যারা ইসলামিক রাজনৈতিক দল আসলে পরে এক ধরনের ভয়ে থাকে যে কি হবে না হবে, তাদের এই ভয় এবং শঙ্কাও দূর হবে না। তো এই কারণে একেবারে খোলামেলা ভাবে এই এজেন্ডাগুলো ধরে ধরে যদি আলোচনা হয় তাহলে সেটা একটা ভালো গণতান্ত্রিক সমাজ দিবে। এই কারণে আমি এই আলোচনার পক্ষে। এবার আমি স্পেসিফিকলি আপনার কোশ্চেনে আসি যে দেখেন, নারীদের পড়াশোনার ব্যাপারে জামাত ইসলামের এবং বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলো যদি দেখেন, পড়াশোনার ব্যাপারে সাধারণত কোনো নেগেটিভিটি নাই। খুব মাইনর কিছু ওপিনিয়ন আছে, কিন্তু মেজরিটি ইসলামিস্টরা তারা পড়াশোনা করতে পারবে। তাদের চাকরির ব্যাপারেও কোনো নেগেটিভিটি নাই, তারা চাকরি করতে পারবে। চাকরি ক্ষেত্রের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটার ব্যাপারে কনসার্ন আছে, কিন্তু এই কনসার্নের জায়গা থেকে কোনো কালেকটিভ রেগুলেশন আসবে না। এটা ব্যক্তির উপরে, যে আপনি যদি কোথাও মনে করেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে ভালো না, আপনি সেখানে যাবেন না, চাকরি করবেন না। রাষ্ট্রের দিক থেকে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেই কাজটা তারা ক্ষমতা আসলে করবে। এরপরের প্রশ্নটা থাকে সহশিক্ষা। এইখানে ছেলে এবং মেয়ে একসাথে আপনার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করলে এটা অন ইসলামিক কিনা অথবা এটা ডিসকারেজেবল কিনা, এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। আপনার অনেকগুলো দেশে, যেমন আপনি যদি মালয়েশিয়াতে দেখেন, টার্কিতে দেখেন, আমি এখানে আমেরিকাতে মুসলিম কমিউনিটিতে দেখি, তারা এটার ব্যাপারে কোনো প্রবলেম ফিল করে না। কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের আপনার মেজরিটির একটা আন্ডারস্ট্যান্ডিং হলো সহশিক্ষা এটা করা ঠিক না, এটা না হইলে ভালো। জামাত শিবিরের মধ্যে আমি যখন বেড়ে উঠছি শিবিরের মধ্যে, সেখানে সহশিক্ষাকে আপনার নেগেটিভলি দেখা হইতো, যে এটাকে ডিসকারেজ করা হইতো। তো সেই জায়গা থেকে এখন জামাতের এখানে পজিশন কি, মোরাল পজিশন বা ইসলামিক পজিশন কি, এটা আমি বলতে পারবো না। এটা খুব এলাবোরেটলি আলাপ আলোচনা হয়েছে কিনা, এটা এক ধরনের হয়তো কনফিউশনের মধ্যে আছে। কিন্তু আমি যদি জামাতের রাজনৈতিক এজেন্ডা দেখি, তারা কোথাও মানে ক্ষমতায় আসলেই এটাকে লিমিট করবে এটা বলে নাই। ডক্টর গালিব, এই যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, বা ইসলামিক এনলাইটেনমেন্ট যেসব জায়গায় হয়েছে সেসব জায়গায় সহশিক্ষা আছে কি নাই, সেটা নিয়ে আপনি আসলে 100 রকমের ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, সেটা আমরা জানি। আমার প্রশ্নটা তোলার প্রেমিসটা হইল, জামায়াতে ইসলামী বা অন্য ইসলামিক দলগুলো এইটা পরিষ্কার কেন করে না? এইটার মধ্যে আমি কায়েমি স্বার্থ দেখি যে যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারি, আমার মনে যা আছে তা আমি করব, অথবা কায়েমি স্বার্থটা আমি দেখি না কি হয়, কোন দিকে বাতাস যায় সেদিকে আমি এটা করি। একটা আদর্শবাদী দাবি করা রাজনৈতিক দলের অবস্থান এরকম হইতে পারে না।
এইটা আমার কাছে একটা ঝামেলার জায়গা আমি মনে হয়। এটাকে ডিফারেন্টলি দেখি, যেমন কোনো একটা জিনিস, মানে আমি আমার জায়গা থেকে বলি, আপনার সাথে হয়তো ডিফারেন্ট হবে, আপনি তখন দেখতে পারবেন। আমি এটাকে যেভাবে দেখি যে যেইটা ইসলামে আনকন্ডিশনালি হারাম, যে ধরেন যে কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন নাই, সবাই বলছে এটা হারাম, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিতে, সেটা হারাম, এটা আমরা করবো না, এটা বাদ দিয়ে দিব। যেইটা ধরেন আপনি 90% লোক অ্যাকসেপ্ট করছে এটা হালাল, সেটার ব্যাপারে আপনার খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিচ্ছে, আমরা এটা করব। যেটা মাঝখানে ডিবেটেবল, সেই জায়গাতে তারা কনফিউশনে ভুগে, যে যেহেতু এটার পক্ষেও কিছু লোক আছে, বিপক্ষেও কিছু লোক আছে থিওলজিক্যালি, তো এটাকে আমি যদি এখন অ্যাড্রেস করি, তাহলে অ্যাড্রেস করলে বলে এটা নিয়ে হয়তো আবার একটা ইন্টারনাল সমালোচনা হবে, তো এইটার কারণে হয়তো তারা অ্যাড্রেস করে নাই। এটা এক। আর একটা হলো রাজনীতিতে তারা হয়তো এই পজিশনও এখন পর্যন্ত যায় নাই যে এটা ওপেনলি অ্যাড্রেস করতে হবে। আমার বোধ হয় যে আগস্টের পরে দিস দ্য ফার্স্ট টাইম জামাত অনেক বেশি লাইমলাইটে আসছে, এখন এটা অ্যাড্রেস করতেই হবে। তো এটা আমি, আপনি যেভাবে সুবিধাবাদীর জায়গা থেকে দেখেন, আমি এভাবে দেখি না, আমি এটাকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে দেখি। এবং আমি মনে করি যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন সমাজে অ্যাডভান্স হবে, তখন এই ইস্যুগুলোকে স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যাড্রেস করা বাদে সে অ্যাডভান্স হতে পারবে না। আমার কাছে থেকে দেখে এটা মনে হয়েছে। ডক্টর গালিব, আমাদের একটা প্রশ্ন আছে দর্শকের প্রশ্ন থেকে নেওয়া, কিন্তু আপনি এটা 1 মিনিটে যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ওনার নাম ওয়াস, মানে WASEIK, আমি ওনার নাম ওয়াসিক হইতে পারে, কিন্তু দুই শব্দ। উনি বলছেন, অনেকগুলি মেসেজ পাঠাচ্ছেন যে আফগানিস্তান কি খারাপ অবস্থায় আছে? ওখানে তো শরিয়া আইন আছে, তো এই আইন নিয়ে এত সমস্যা কথায় যদি বলতেন, ইসলামিক নিয়ম তো সবসময় আপডেট নিয়ম, তাই এই অনুযায়ী যদি কেউ যদি চালু করে তাহলে সমস্যা কি? এইটা নিয়ে আসলে আপনি একটা মন্তব্য করবেন কিনা? আফগানিস্তান এখন খারাপ অবস্থা আছে কিনা? আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা আসলে আফগানিস্তান অনেকভাবে ভালো আছে কি খারাপ আছে সেটা নিয়ে অনেক রকম ডিবেট করা যায়, কিন্তু আফগানিস্তান ভালো নাই আসলে, আফগানিস্তান অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে। এখন এটা ডক্টর গালিব যদি একটু বলেন। জি, তাদের পারফরমেন্স যদি আমরা এভালুয়েট করতে চাই, তাহলে আমাদের আরো সময় লাগবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা মাত্র আসছে, তো আমার বোধ হয় যে আরো কিছু বছর গেলে পরে আমরা তাদের মডেলকে অ্যানালাইসিস করতে পারবো। এখন আমাদের হাতে এনাফ ডাটা নাই তাদের ব্যাপারে কনক্লুসিভ কমেন্ট করার। এবং বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশ চান কিনা সেই প্রশ্ন আমি চরমনায়ের এই তুলনাটাই, এই যে ধরেন আফগানিস্তানের মতো দেশ হিসাবে ব্র্যাকেটেড করা, ইরানের মতো না, শুধু আফগানিস্তানের মতো না, আমি ইরানের মতো, মালয়েশিয়ার মতো না, এইটা আমার বোধহয় কারো মতো না। আমাদেরকে যেটা করতে হবে যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন রাজনীতি করতে আসবে, তার ভিশনটা কি আমার দেশের জন্য এবং স্পেসিফিক জায়গায় কি, এইটা আমি মানে এইটা কেস বাই কেস। আপনি যেভাবে আমাকে প্রশ্ন করতেছেন, এই প্রশ্নগুলো আপনার জামাতের নেতাদের করতে হবে, জামাতের তার আভ্যন্তরীণ প্রোগ্রামে আলোচনা করে একটা স্ট্যান্ড নিতে হইব এবং এটা জনগণকে বলতে হবে। আমি মনে করি এইভাবেই ইসলামিক রাজনীতিটা একটা মানে গণতান্ত্রিক স্পেসে পারস্পরিক আস্থার জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনি মানে মনি আপার কাছে আসি। মনি আপা, প্রশ্নটা করে গেছিলাম, অনেক দর্শক আসলে নানা রকম মতামত করতেছেন, আমি শুধু একটা মতামত আপনার সামনে একটু তুলে নিয়ে আসি। আপনি বললেন যে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি কি একটু ইলাবোরেট করবেন কিনা? আপনার সঙ্গে না, মানে বিএনপির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সেইটা আপনি ইলাবোরেট করবেন কিনা? অনেকেই বলতেছেন যে না, আপনার এই কথা ঠিক না। দেখেন, এটা তো আমার লুকোছাপার কোনো কিছু নাই, এটা ওপেন, তুই তুকারি পর্যন্ত করেছে একটা ভিসি। অতদিনের ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ার নাই, উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তো উনি তুই তুকারি অনেক দিনের সম্পর্ক থাকলে একটা ঠিক আছে, উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তুই তুকারি, যদি আদর করে তুই তুকারি শাসন করা তারই সাহায্যে সোহাগ করে, যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই তুকারি করতে পারেন না। এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন, এবং উনি ওপেন, কোনো আশকারা দেয় নাই। মিনিমাম একজন খুন হওয়া একজন মানুষ, সেই মানুষের জন্য যখন আন্দোলনের রত ছিল ছাত্রদের সাথে, সেই অবস্থাটা উনি করেন নাই, করলে উনি ভালো করতে পারতেন। তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি। এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন, সামনে ডাকসু নির্বাচন আছে, আমার মনে হয় খেলা আরো জমবে, ওনার বিহেভ, ওনার অনেক কিছু আরো ওপেন হবে, আমরা দেখতে থাকবো। আর কি বলবো, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে দখল করেছে, আপনি দেখেন যে খুলনার ভিসি কি করেছিল, খুলনার ভিসিকে কিন্তু আন্দোলনের মুখে চলে যেতে হলো, অথচ ছাত্রদল নিয়ে উনি যখন যে বিহেভটা করলেন, সেখানে কিন্তু কোনো আন্দোলন হলো না। কারণ আন্দোলন হবে কিভাবে? আপনার শস্যের ভিতর ভূত থাকে, শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলনটা আর ওইভাবে আগানো যায় না। আর বিএনপিও প্রতীক্ষা করছে, তা সাম্যর সেই আত্মীয়কে আমি বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন, বিএনপি প্রতীক্ষা করছে। বিএনপি নির্বাচনটা কোনোভাবে, একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলেই, অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে। তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক, অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো, আমাদের ভাইয়ের বিচার পাবো,
এবং বিচারটা যেন ত্বরিত হয়, আমরা সেই চেষ্টা করব, এটাই আমি বলতে চাই। আর আপনি মনে হয় মামলা মোকদ্দমা নিয়ে কথা বলছিলেন, মামলা বাণিজ্য নিয়ে। মামলা মোকদ্দমার যে ব্যবস্থা খালেদ ভাই, সেটা হলো যে হ্যাঁ, এটা সত্যি মামলা বাণিজ্য আগেও হয়েছে, এখনো হচ্ছে, হয় নাই তা বলবো না। আপনার যেমন ধরেন, আমি আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের শাস্তি হোক, আমিও চাই, কিন্তু সে যদি অন্যায় করে থাকে। কিন্তু একটা টেলিভিশনের মালিক, এই যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম, সেইখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে। টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাবেদারি করতে পারে, অনেক নোংরামো করতে পারে, অনেক কিছু করতে পারে, সেই বিষয়ে মামলা হতে পারতো। সেটা না হয়ে মাই টিভি সম্ভবত সেটা না হয়ে সেই তাকে খুনের, উনি খুন করবে, এটা তো আসলে বিশ্বাস না। এই জন্য মামলাগুলোর মেরিটও অনেক সময় দেখা হয় না, মেরিটটা না ছাড়া এই বিচার না আপা, আমার প্রশ্ন ছিল যে এই বাণিজ্যগুলি, অজ্ঞাত নামগুলি ঢুকায় দেওয়াটা, এটা সারা দেশের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা করতেছে কিনা? এটা শুধু বিএনপি করতেছে তা না, যে যেভাবে মামলাগুলো দিয়েছে, আপনার সবাই এনসিপি জামাতও করতেছে, 1-2% করতেছে, তারা ওইভাবে কাটছে, ঢুকাচ্ছে, আবার কাটছে, এবং পুলিশও করতেছে। পুলিশ আগেও মামলা বাণিজ্য সবসময় উৎসাহ দিত, উদ্দীপনা দিত, এখনো পুলিশ কিন্তু এখানে পিছিয়ে নাই। কারণ মামলা হলেও এটা হলো শাকের করা, দুই দিকেই কাটে। আপনার মামলা যে করতে যাবে তারও সমস্যা, আবার যে মামলা থেকে যখন ছাড়া পাবে সেটাও সমস্যা। সেই জায়গাগুলো থেকে শুধু টাকা টাকা আর টাকা হতে পারে। ওই হিসেবে আমার মনে হয় একজন বিএনপি, আমি আপনার সামনে আছি, আপনি কি আমাকে দেখেন না? আমি যে একজন ভালো থাকার চেষ্টা করি, কতটা ভালো, অবশ্যই এটাও তো আমিও তো বিএনপি। আপনার দিকে তাকাই আমি চাই যে বিএনপি আপনার মতো হোক। খালেদা, আমি 1 মিনিট একটু বলি। জি, দেখেন, একটা পার্টির ভালো হওয়ার জন্য তার 2টা জিনিস দরকার। একটা হলো বেশি বেশি ভালো মানুষদের এই পার্টিতে উঠায় আনতে হবে, রাইট, এবং আর হলো যে পার্টির স্ট্রাকচারাল জায়গায় গ্রিপ আর একটু ভালো হইতে হবে, যাতে করে সে কন্ট্রোল করতে পারে। সে বারবার এই কথা না বলতে হয় যে আমরা তো অনেক বড় দল, আমাদের তো আর এক্স্যাক্টলি। তো আমার কথা যে এই জায়গাটাতে আইনের অনুশাসনটা হাতে নেই, আমি এটা বলছি, ভূমিকার অভাব আছে আর কি, এটা আমার কাছে মনে হয়। যে সরকার কিন্তু এখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না, সরকার এখানে সরকার দায়ী। সরকার কিন্তু এটা থেকে সরতে পারে না, সরকার কিন্তু আইনের অনুশাসন চালু করেন নাই। রাইট মনেপা, আমরা আসলে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। আমরা মানে 1 ঘন্টা একটু বেশি কথা বলে ফেলছি। আমি শেষ মন্তব্য একটু ডক্টর গালিবকে পড়ে শোনাতে চাই, আপনি যদি এটা নিয়ে কথা বলেন। সেই একই ব্যক্তি, উনি আরেকটি মেসেজ পাঠিয়েছেন যে খেলাফত ছাড়া ইসলামে কোনো অপশন নাই। গালিব সাহেব যতই মডার্ন ইসলামের কথা বলুক না কেন, গণতন্ত্র কখনোই ইসলামের অংশ না। আপনি যদি মন্তব্য করতে চান, আপনি একটা মন্তব্য করতে পারেন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করতেছি। বাংলাদেশে ধরেন যারা ইসলামী রাজনীতির চিন্তা করে, তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র আনকন্ডিশনালি হারাম এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আবার একইভাবে ইসলামিস্টদের একটা বিশাল গ্রুপ আছে যারা এটার সাথে ডিসএগ্রি করে এবং যারা মনে করে যে গণতন্ত্র হলো একটা প্রসেস মাত্র, এটার স্লাইড কিছুটা মডিফিকেশনের মধ্য দিয়ে এটাকে ইসলামের সাথে অ্যাডজাস্টেবল করা সম্ভব। তো আমি বেসিক্যালি সেকেন্ড গ্রুপকে সাবস্ক্রাইব করি। আমি মনে করি যে আধুনিক রাষ্ট্রের মধ্যে ইসলামী মূল্যবোধের রিফ্লেকশন হওয়া সম্ভব এবং এর মধ্যে দিয়ে একটা ভালো রাষ্ট্র। আমার একটা শেষ প্রশ্ন আছে, প্রথমে মানে মনিয়াপার কাছে, তারপর আপনার কাছে। খুব অল্প সময় ধরে যদি বলেন, কারণ আমরা পারে আসি। মনিয়াপা, এখন বিএনপি যে রাজনীতি করতেছে বা যে রাজনীতিটা মানে আমরা দেখতে পাচ্ছি, সেইটার সাথে আপনি মনে করেন কিনা যে এইরকমই হওয়া উচিত, নাকি এটার মধ্যে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, পরিবর্তনের জায়গা আছে, এইটার একটু বাকবদলেরও জায়গা আছে? দেখেন, সমস্যায় পড়লে এক ধরনের রাজনীতি, তখন ওই যে বলেন না যে বানের পানি যখন আসে তখন মানুষের সাপ জড়াজড়ি করে থাকে, তারপরে কিন্তু যখন সাধারণ সময় তখন একজন আরেকজনের শত্রু। সেই জন্য এনভায়রনমেন্ট অনুযায়ী দলগুলো তাদের কাজ করে। এখন আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি। এখন কিন্তু অস্থিতিশীল বাংলাদেশে আমরা বাস করছি। আপনি তো চলে গিয়ে বেঁচে গেছেন, আমরা আছি, আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। আমরা আগেও যেমন মনে করেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা নাই, এখনো কি আমরা মনে করতে পারি আমাদের জীবনের নিরাপত্তা আছে? অবশ্যই নাই। তো সেই জায়গা থেকে আমরা যখন সাফার করছি, তখন আমরা মনে করি যে দল যদি ইলেকশন যদি হয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যদি এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারে এই সরকার, দেন আমার মনে হয় বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপি অবশ্য কোনো জায়গায় যদি সমস্যা মনে করে, সংস্কার চিরস্থায়ী,
চলমান Okay. সংস্কার কিন্তু এখানে স্থবির হয়ে মনিয়াপা, থাকে না। মনিয়াপা, আমরা বুঝতে পারছি। BNP সংস্কারের পথে হাঁটছে, মনিয়াপা, আমরা 31 দফার পথে হাঁটছে, 31 মনিয়াপা, দফা আমরা আরো বেড়ে গিয়ে কখনো 35 দফা হতেই পারে। মনে আমরা বুঝতে পারছি। ডক্টর কালিব, আপনি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলি, জামাত ইসলামী নিয়ে যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বর্তমানে যে রাজনীতিটা জামাত ইসলামী করতেছে সেইটাকে আপনি মনে করেন কিনা যে এটা ঠিক রাজনীতি করতেছে, নাকি এটার একটা বড় কোনো বাকবদল, পরিবর্তন বা সংস্কার আপনি চান জামাত ইসলামীর? আমি মনে করি যে মানে জামাত ইসলামের কয়েকটা অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে এটা মানে খুব লুজ পার্টি না, খুবই অর্গানাইজড পার্টি, এবং তার ফলে তারা এক ধরনের কোয়ালিটি কন্ট্রোল করতে পারে, এবং তারা অনেস্টি এবং কোয়ালিটির যে কম্বিনেশন এখনকার প্রজন্মের মধ্যে আছে, আমি মনে করি যে এরা কালেকটিভলি এই দেশকে হিউজ কন্ট্রিবিউশন করতে পারে। Okay. জামাতের দিক থেকে শুধু একটা পয়েন্ট আমার, সেটা হলো যে পলিটিক্যাল এজেন্ডা বেস তাদের যে পজিশন সেটাকে একেবারে খোলামেলা ভাবে জনপরিসরে তাদেরকে ব্যাপকভাবে আলোচনা করতে হবে যে দিস ইজ মাই স্ট্যান্ড। আমার মনে হয় যে আমি ডক্টর গালিবের কথার একটু একো করতে চাই, যে আমার কাছে মনে হয় যে যে রাজনীতিটাই করুক না কেন, সেই রাজনীতিটা যদি আমাদের সামনে স্পষ্ট করে, সেটা বিএনপি যদি বিএনপি রাজনীতিটা আমাদের সামনে স্পষ্ট করে, জামায়াত যদি জামাত ইসলামের রাজনীতিটা আমাদের সাথে স্পষ্ট করে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের পক্ষে চয়েসটা করা এটা সুবিধাজনক হয়। মানে চালাকি না করে যদি আমাদের সামনে আসলে ব্যাপারটা তুলে ধরা হয়, সেটা আমাদের জন্য সুবিধাজনক। মনিয়াপা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর গালিব আপনাকেও। আপনারা দুজন আমাদের সঙ্গে ছিলেন, অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তারা বিভিন্ন বিষয়ে নানা রকম প্রশ্ন করেছেন, আমরা নানা রকম প্রশ্ন করেছি, আপনারা উত্তর দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্য আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু জানতে চান, অনেক কিছু শিখতে চান, অনেক কিছু বুঝতে চান, সেই জন্যই আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। প্রিয় দর্শক, আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।